শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্সি হাতের মুয়া নাকি? ছেলেকে ডিভোর্স দিয়েছিলেন কেন? মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার কেন ভাঙছেন? ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না। দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। অপাশ থেকে শাশুড়ি ধমকের সুরে বলে উঠলেন, তুমি কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এভাবে কথা বলবে না। আমার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন সম্মান দিয়ে ভুল করেছি। আপনি সম্মানের যোগ্য নন। আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি আমার। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব আমি তোমার। মা বাবা শিক্ষা দেয়নি? ও, শিক্ষা পাবে কোথায় থেকে? জন্মেই তো মাকে খেয়ে ফেলেছো। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার বাবা মা ছিল না। আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্র্যাঙ্ক করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশা জেগেছিল সেটা ভুল। তোমাকে তো আগে থেকেই আমার পছন্দ ছিল না। মিনকে শয়তান তুমি। আমি মানুষ ভুল চিনি না। এতদিন ভালোবাসার নাটক করেছো, এখন আসল পরিচয় বেরিয়ে এলো। আপনার আসলে চেহারা তো অনেক আগেই বেরিয়ে এসেছে। আমি আগে ভাবতাম জোর করে কেন কিছু করা উচিত না। জোর করে অন্য কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছ থেকে দূরে রাখুন, দেখুন পারেন কিনা। ওনার সাথে আর কথা না বলে বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লাম। তার মানে এগুলো বাড়ির কেউ পাঠায়নি? মামি তখনও চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। তিনি হয়তো আমাকে এভাবে কারোর সাথে কথা বলতে শুনেননি। আমি কারোর সাথে বলেছি কিনা সেটাও মনে করতে পারছি না। আজ এই পরিস্থিতিতে এসে মনে হচ্ছে আমাও বাড়িতে আসা উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন রাখা জরুরি নয়, নিজেকে সহজলম্ব করা উচিত নয়। আমি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়তো প্রথমবারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে, ভেতর থেকে কান্না ঠেলে আসছে চাইছে, বারবার বুক চেপে উঠছে, ফুপিয়ে উঠছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, কাঁদিস না মা। মামির কথা এবার আমার কষ্টগুলো যেন ভাত ভেঙে বেরিয়ে এলো। মামির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারছিলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছিল একটু ভেঙে ঘুরিয়ে যাই আর কেউ আমাকে এসে টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দিক। আমি তো এতিম, আমাকে আবার কে গুছিয়ে দেবে? নিজেকেই নিজেরই ঠিক রাখতে হবে হয়তো। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম। চোখ মুখ মুছে মামিকে ভাঙা ভাঙা গলাতেই বললাম, মামা কোথায়? মামি দোকানে আছে। তো শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই এই তো এখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই ওনার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নীরব সুরে বললাম, আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখন সেই সম্মানের জায়গা ধরে রাখতে পেরেছেন? কি হয়েছে কুলসা করে বল তো। আর কি বলবো মামি, নদী ভাঙ্গনের মতো আমার সংসার ভাঙতে চলেছে। কি বলেছে উনি? 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন কর, মামাই তো তোমাকে নিয়ে এসেছে। আমি কতবার নিষেধ করেছিলাম মামাকে যেতে। বলেছিলাম মামা শাশুড়ি কল দিয়ে যেতে বললে আসার প্রয়োজন নেই। মামা তবুও গিয়েছিল আমাকে নিয়ে আসতে। কল লাগা তুই ওনাকে। আমার আর কারোর সাথে কথা বলার রুচি হচ্ছে না মামি। মামির হাতেই ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, আমি কাল সকালেই ওই বাড়িতে যাব মামি। আমার সংসার আমাকেই বুঝে নিতে হবে। আমি কেন সবকিছু হারাবো? কি দোষ আমার? মামাকে কল করার প্রায় 8 ঘন্টা পর মামা বাসায় ফিরলেন। মামি এমন করে বাসায় ফিরতে বলেছে যে মামা আর দেরি করতে পারেনি। আমি তখন দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামি পাশেই বসে আছেন। বাহির থেকে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলে দিলেন। দুজনই আমার রুমের দিকে আসছে। মামি আগে আগে রুমে ঢুকলো, মামাও সাথে সাথেই প্রায় এলেন।
আমার মুখের অবস্থা দেখে এক প্রকার আতঙ্কে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন মা? অনেক কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজেই বলে উঠলেন, অনুকে তুমি এ বাড়িতে কেন নিয়ে এসেছো? অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করেছিল যেতে, তবুও কেন ওকে নিয়ে এসেছো তুমি? মামা আমার দিকে একবার তাকিয়ে আবার মামির দিকে তাকালেন, শক্ত গলায় বললেন, তাতে তোমার কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো? মামিও থেজি গলায় বলে উঠলেন, আমি তো ওর ছোটবেলা থেকেই ওকে দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসলেন, নরম সুরে আমাকে বললেন, কি হয়েছে মা, কেঁদেছিস কেন? মুখে তাচ্ছিল্যর হাসি ফুটিয়ে বললাম, কি হবে মামা, সংসার ভাঙার আনন্দে একটু কান্না করেছি। তুই এখনো ওটা নিয়ে বসে আছিস? থাকবো না? না, থাকা উচিত না। সংসার ভাঙা এত সহজ মামা? আরে বাবা, সংসার ভাঙবে কেন? মামি এগিয়ে এসে ব্রু কুচকে বলে উঠলো, এই তুমি ওকে মিথ্যে সান্ত্বনা একদম দেবে না। তুমি ওকে ও বাড়ি থেকে নিয়ে এসেছো কেন সেটা বলো। আমি মামার দিকে সোজা হয়ে বসে বললাম, আমি নিষেধ করার পর ওখানে কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমিও সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে একবার করে তাকিয়ে বলল, কি হয়েছে তোদের, বলবি আমাকে? এত হাইপার হয়ে যাচ্ছিস কেন তোরা? অনুর শাশুড়ি কল করেছিল, উনি বলেছেন 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। মামির কথায় যেন মামা আকাশ থেকে পড়ল। মামির কথা শেষ হতেই তিনি চিল্লিয়ে উঠে বললেন, কি কি বলছো তুমি, মাথা ঠিক আছে? আপা কেন এসব বলবেন? বলেছে তো উনি। ওনার বলার পরই তোমাকে কল দেওয়া হয়েছে। মামির এবারের কথায় মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি আর কিছু বলছি না, কেন জানি না আর কোনো অনুভূতি এখন অনুভব হচ্ছে না। চুপচাপ মুখে কুলো পেটে বসে কিছুক্ষণ পরপর দীর্ঘশ্বাস ফেলছি। মামা কিছুক্ষণ মন থেকে নীরবতা ভেঙে বললেন, আমি কি তবে ভুল করলাম? মিথ্যে কথা বিশ্বাস করলাম? কিন্তু উনি এমনটা কেন করলেন? আমি আর মামি যেন এবার নড়ে চড়ে বসলাম। তার মানে মামাকে মিথ্যা বলা হয়েছে? আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ দেখলাম। মামি আমার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে বললেন, কি বলেছেন উনি? মামা মেজের দিকে তাকিয়ে আছেন, বেশ নন্মমনস্ক দেখাচ্ছে মামাকে। মামি আবারও জিজ্ঞেস করলো, তোমাকে কল করে উনি কি বলেছিলেন? মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজের প্রশ্ন ছুড়লেন, আমি কি তবে তোর সংসার ভাঙলাম? মামা বেশ স্পষ্টভাবেই বললেন, আমাকে ঠকানো হয়েছে। তুই ফোন রাখার পর তোর শাশুড়ি কল দিয়েছিল। প্রথমে তোর ননদ কথা বলে তোর শাশুড়ির সাথে কথা বলতে বলল। উনি ফোন কানে নিয়ে আমাকে বলল, আবির আর তোর যেহেতু আয়োজন করে বিয়ে হয়নি, তাই তোকে সারপ্রাইজ দিতে তোকে এই বাড়িতে পাঠাবে। তোদের আবার বিয়ে দেওয়া হবে ধুমধাম করে। এত ভালো খবর শুনেই আমি তোকে নিয়ে আসতে গিয়েছিলাম। মামি বলে উঠলেন, উনি যদি এইসবই করবেন তাহলে এখন এসব কেন করছে? আমি মামিকে ডেকে বললাম, মামি, আমার মামাকেও ঠকানো হয়েছে, আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হচ্ছে। আমি আর এসব সহ্য করব না, কালকেই আমি ওই বাড়িতে যাব। মামা এবার বলে উঠলেন, তুই যাবি না? যাবি মা, তুই যাবি। আমি নিজে কাল তোকে ওখানে রেখে আসব। তার আগে আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো। হ্যাঁ মামা, আমি আমার সংসার বুঝে নেব, কালকেই আমি ওখানে যাব। মামা প্রায় আধা ঘন্টা যাবৎ আমাকে আর মামিকে রুমে থাকতে বলে বাহিরে গিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলছে। এতক্ষণ সময় নিয়ে কি কথা বলছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না। মামি মামার এত কথা বলা দেখে বলে উঠল, আমার মনে হয় তোর আজকেই ওই বাড়িতে যাওয়া উচিত। বিষয়টা গরম গরম থাকতে গিয়ে ওঠা উচিত। আজই যাব। রাত হয়ে গেছে তো, কত রাত হয়েছে, কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে। আবিরকে তোর দেখতে ইচ্ছে না? 2 বছর পর স্বামী এসেছে, দেখবি না? কিন্তু মামি, কোনো কিন্তু না, তুই যা, তোর হয় নে, আমি দেখছি তোর মামাকে গিয়ে জানাই। বাইকে করে রেখে আসবে। মামির কথা শুনে মনে হলো আমার সত্যি সত্যি আজই যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে যা খুশি হয়ে যেতে পারে। মামা বাহির থেকে আমার রুমে এসে মামা বললেন, তুই কি ও বাড়িতে যেতে চাচ্ছিস? মামা, আমি এখনই যেতে চাচ্ছি। এখন? মামি পাশ থেকে বলে উঠল, হ্যাঁ, মেয়ে যেতে চাইছে, দিয়ে এসো। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা রেডি হয়ে নে। মামা নিজের রুমে চলে গেলে মামি আমার আলমারি খুলে লাল টকটকা একটা শাড়ি বের করে দিয়ে বলে, এটা পরে যা। লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে। লাল শাড়ি, চুল ছেড়ে, চোখে কাজল আর টুটে একটু লাল লিপস্টিক একটা পুরুষকে কাবু করতে যথেষ্ট। মাথাটা ভালো করে চিরুনি করে নে। লাল ব্লাউজটা শাড়ির ওখানেই দেখলাম, হয়তো দাঁড়া দিচ্ছি। মামি আলমারির ড্রায়ার থেকে ব্লাউজ পেটিকুট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি তোর মামার সাথে কথা বলছি, ততক্ষণে তুই তৈরি হয়ে নে।
আমি মামির হাত থেকে ওগুলা নিয়ে সম্মতিসূচক মাথা নাড়লাম। মামি আমার গালে হাত দিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে গেলেন। এই মানুষটা এত পরিবর্তন কিভাবে হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। মামির কোনো ছেলে মেয়ে নেই, একদমই ছিল না এমনটা না। মামা মূলত আমার দেখাশোনা করার জন্যই তাড়াতাড়ি বিয়ে করেছিলেন। প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলেও পরে কেন জানি না মামির মন বিষিয়ে গিয়েছিল। ভেতরে ভেতরে ভালোবাসলেও বাইরে বাইরে সেটা বুঝতে দিত না, সবসময় খারাপ ব্যবহার করত। আমি তবুও তার পিছু ছাড়িনি কখনো। মামির বিয়ের 3 বছরের মাথায় প্রথম ছেলে হয়েছিল। মামি খুব খুশি ছিল। সেই খুশি বেশি দিন টিকেনি। 20 দিনের মাথায় বাচ্চাটা কি যেন হয়ে মারা গিয়েছিল। সবাই খুব ভেঙে পড়েছিল। তারপর মামি আরো 3 বার মা হয়েছিল, কিন্তু সন্তানকে ধরে রাখতে পারেননি। সৃষ্টিকর্তা মামির কুল খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গেছেন। এরপর থেকে মামি আর সন্তানের সুখ পাননি। আমি শাড়ি পরে কুচিগুলো ঠিক করতে না পেরে মামিকে ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার রুমের দরজায় এসে বললেন, কি হয়েছে? আমি ঠোঁট উল্টে বললাম, মামি, শাড়ির কুচিগুলো খুব জ্বালাচ্ছে, আমি ঠিক করতে পারছি না। মামি একগাল হেসে বলল, আমি ঠিক করে দিচ্ছি, তার জন্যই তো ডাকলাম। বুঝেছি। আমাকে কি কেউ প্রয়োজন ছাড়া ডাকে নাকি? না ডাকতেই যে চলে আসে, তাকে আর কিভাবে ডাকবো, কখন ডাকবো? আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি। আমার কি এখন চলে যাওয়া উচিত? মা কি মেয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে? যেখানে মেয়েটা জেদি রাগী একগুয়ে স্বভাবের। আয় এদিকে আয়, কিছু ঠিক করে দেই। শাড়িও তো ঠিক করে পরিসনি, আমি পরিয়ে দিচ্ছি। আমি এত সহজে গুজে তো যাচ্ছি, আমার সংসার টিকবে তো? আবির আমাকে মেনে নেবে তো? আল্লাহ ভরসা, কোনো চিন্তা করিস না, শুধু কোনো কিছুতে হার মানবি না। তোর শাশুড়ি খুব ভালো মানুষ। তখন তার ফোন কল আর কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। যে আমার সাথে যেমন করবে আমিও তার সাথে ঠিক সেরকমই করব মামি। আমি আমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করলো। পিছন থেকে আমার কাঁধে তুতনিতে ভর করে আয়না আমার দিকেই তাকিয়ে রইল। তোকে কি সুন্দর লাগছে দেখছিস? বরকে নিজের দিকে আকৃষ্ট করতে মেয়েদের সেজে থাকতে হয়। বুঝলাম। মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোর মামাকে বের হতে বলছি। মামি ওই লেগেজটা ভালো করে রেখে দিয়েন। কে দিল সেটা তো জানতেই পারলাম না। আচ্ছা, রেখে দিব। আমি ভাবছি আবারও চোখের পানি ফেলে ফিরে আসতে হয় কিনা। আগেই এ তো নেতিবাচক কিছু ভাবিস না, যা ভালো মন নিয়ে নে। আমি মামাকে ডাকতেই মামা বাইরে গিয়ে নিজের বাইকটা বের করলেন। মামির থেকে বিদায় নিয়ে বের হব, তখন মামি হঠাৎ করে জড়িয়ে ধরলেন। আকস্মিকভাবে গোটায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মানুষটার এত ভালোবাসা, নিজেকে ধরা দেওয়া কেমন মেনে নিতে পারছি না। এত শক্ত প্রকৃতির মানুষ কেন বারবার ভালোবাসা জাহির করছে? মামিকে বাসায় একা রেখেই আমার আর মামার রওনা দিতে হলো। বাসায় ফিরে মামিকে কল করে জানাবো বলেই বিদায় নিলাম। মামা বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। রাত হওয়ার রাস্তাটা বেশ ফাঁকা। আমি মামার কাঁধে হাত রেখে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে প্রথমবারের মতো সামনাসামনি দেখার জন্য একটা উত্তেজনা কাজ করছে। মামি যাওয়ার পরও বাড়িতে কি হবে সেটাও বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না। বিয়ের আগেই মেয়েরা কিছু কিছু ছেলের ঘরে উঠে যায়। বিয়ের জন্য আজ প্রয়োজনে স্বামীকে পেতে এমন কাজ করতে হবে। নিজেকে বারবার বুঝাচ্ছি, ভেঙে পড়া যাবে না, শক্ত হয়ে থাকতে হবে। তবুও ভেতর থেকে একটা ভয় কাজ করছে। আমাকে একদম চুপ থাকতে দেখে মামা বললেন, ও বাড়িতে যেতে ভয় লাগছে? হ্যাঁ মামা। আমার শাশুড়ির সাথে তোমার কি কথা হলো তখন? ওসব তোর শুনতে হবে না। তুই ওখানে গিয়ে আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করিস না মা। আমি আগে কারোর সাথে খারাপ ব্যবহার করি না মামা। কেউ কিছু বললেও আজ আর জবাব দিব না। বাড়িতে যে শাশুড়ির কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবি। তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে, আমি মাফ চেয়ে নেব, সমস্যা নেই। তবে উনি যদি আবারও খারাপ ব্যবহার করে তাহলে আমি চুপ থাকবো না। একটু সহ্য করে নিস মা। চেষ্টা করবো মামা। তবে আমার ভয় লাগছে খুব। ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে? দেখি গিয়ে চল। আমিও আর কথা বাড়ালাম না। এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করতে লাগলাম। মামা গতি বাড়িয়ে দিলেন। আমি চুপচাপ বসে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকলাম। তিনিই একমাত্র আমাকে এসব থেকে বাঁচাতে পারেন। মামা বাড়ির সামনে এসে বাইক থামালেন। সদর দরজার ভেতরে গিয়ে একপাশে রেখে লক করে রাখা মোবাইলের সময় দেখে বললেন, 10:30 বেজে গেছে। আয় মা, তাড়াতাড়ি আয়। মামা আগে হাঁটা শুরু করলেন। আমি মামার পিছু পিছু হাঁটছি। বুকের ভেতরটা কেমন যেন করছে। অতিরিক্ত বয়ে পেটের নাড়িও কাঁপছে। বেশ বুঝতে পারছি, হাঁটার শক্তিও পাচ্ছি না। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। এই বাড়িতে এর আগেও এসেছি,
কিন্তু এমন হয়নি। মামা গিয়ে দরজার সামনে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমার মার মুখ এমন খাদো খাদো লাগছে কেন? মামা, আমার ভয় লাগছে। দূর মেয়ে, কিছু হবে না, সাহস রাখ। মামা আমার মাথায় হাত বুলিয়ে কলিং বেল চাপলেন। মামা বেল বাজানোর সাথে সাথে দরজার ওপাশে শব্দ হলো। কেউ খুলতে চলে এসেছে। মনে হচ্ছে ওপাশে কেউ তৈরি হয়েছিল দরজা খোলার জন্য। দরজার পাল্লা সরে গেল। দরজার ওপাশে আমার ননদের হাসি হাসি মুখের দেখা মিলল। আমাকে দেখেই বলে উঠল, চলে এসেছো? দরজার বাহিরে আমি আর মামা দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা যেন কোনো একটা অজানা বয়ে ধুমড়ে মুচড়ে যাচ্ছে। এরপর কি হবে সেটা ভেবে যেন মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছি। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মামা বললেন, বেশি রাত হয়ে গেল মা। নিশিতা ওপাশ থেকে হেসে বলল, না না মামা, ভেতরে আসুন। মামা ভেতরের দিকে গেল। নিশিতা এবার আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিয়ে বলল, তোমাকে কিন্তু দারুণ লাগছে, একদম নতুন বউ বউ লাগছে। নিশিতার কথা যেন আমার মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহারের সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। সকালের সেই মানুষটার সাথে এখনকার মানুষের কোনো মিলই দেখছি না আমি তখনও থো মেরে দাঁড়িয়ে আছি। নিশিতার দিকে পলকহীন চোখে তাকিয়ে ভাবছি মানুষের কতই না রং। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিশিতা বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে? ভেতরে যাবে না? এসো এসো। নিশিতা এবারও আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। বাড়িতে যেন জমজমাট আয়োজন। বাসায় আম্মার আর নিশিতা ছাড়াও কয়েকজন রয়েছে। আমাকে দেখে আমার দিকে একজন এগিয়ে আসে। আমার শাশুড়িকে ডেকে বললেন, আপা, তোর বউ চলে এসেছে তো? চলে এসেছে, দেখ লাল টুকটুকে বউ এসেছে বাসায়। আমার শাশুড়ির রুমে উকি দিয়ে দেখলাম মামা আর আম্মা কথা বলছেন। আমাকে চেয়ারে বসালো হলো। চারপাশে সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সবাই আমাকে নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছে কেন কিছুই বুঝতে পারছি না। আমাকে রেখে নিশিতা নিজের রুমে গিয়ে আবার ফিরে এসে বলল, চলো আমার রুমে যাই। কিন্তু কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। কি করছো তোমরা? কিছুই করছি না আপাতত, তবে করব। এখন আমার রুমে চলো জলদি। নিশিতা আমাকে তার রুমে নিয়ে এসেছে অনেকক্ষণ আগে। আমাকে আবার প্রথম থেকে তৈরি করে দিচ্ছে। আর একটা নরম লাল টকটকা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হচ্ছে প্রথম থেকে। আগে শুধু হালকা লিপস্টিক দেওয়া থাকলেও এবার যেন কিছুই বাদ গেল না। নিশিতা ছোট একটা আয়না আমার সামনে ধরে বলল, দেখো তো কেমন লাগছে। আয়নাটা নিজের মুখের দিক ঠিক সামনে ধরায় পুরো মুখ সেখানে দেখা যাচ্ছে। এর আগে কখনো আমার এরকম বাড়ি সাজা হয়নি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগবে এটাও কখনো ভাবিনি। নিজের দিক থেকে নিজেই যেন চোখ ফেরাতে পারছি না। নিশিতা আমাকে চুপ থাকতে দেখে বলে উঠল, আমার ভাইয়া আজ তোমার উপর থেকে চোখ ফেরাতে পারবে না। একদম পরই লাগছে তোমাকে। বুঝতে পারছি না তুমি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর করে সাজতে পারি। আমি নিশিতার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা না বলে মামা কোথায় জিজ্ঞেস করলাম। নিশিতা পূর্বের মতোই একগাল হেসে বলল, মামা তো আম্মার সাথে দেখা করে কথা বলেই চলে গিয়েছে। আমার সাথে দেখা করে গেল না? তোমাকে তো সাজাচ্ছিলাম তাই আর আসেনি। চিন্তা করো না, কাল ঠিক চলে আসবে। এখনো আমি কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজেও তাকে এক পলকের জন্য দেখতে পাইনি আমি। নিশিতা আমাকে বসিয়ে রেখে বলল, দাঁড়াও আম্মাকে ডেকে নিয়ে আসি। আম্মা তো তোমাকে এই সাজে দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে আবার এখন নিজে থেকে সাজিয়ে দিচ্ছ। আম্মাও নাকি দেখার জন্য অপেক্ষা করছে। আবার এদিকে আবিরকেও দেখছি না। নিশিতা একগাল হেসে বলল, এখানে সব ভুলে যাও, কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি যাই বাহিরে, সবাইকে এখন বিদায় করি। অনেক রাত হয়ে গেছে, তুমি এখানে বসো। নিশিতা প্লিজ এরকম করো না, আমি সবকিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। বললাম তো এখন কিচ্ছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই। একাই বসে ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। হঠাৎ মনে পড়লো আসার পর আমি মামিকে কল করিনি। তাড়াতাড়ি করে ব্যাগ থেকে ফোনটা বের করলাম। মামিকে কল দেওয়ার সাথে সাথে মামি কল রিসিভ করলো। কল রিসিভ করেই বলে উঠলো, কি যেন যাওয়ার সময় বলে গেলে ও বাড়িতে গিয়েই কল দেবে। সরি মামি, মানুষ এভাবেই ভুলে যায় তাই না? প্লিজ মামি, সরি প্লিজ। এ বাড়িতে সবাই যা শুরু করে দিয়েছিল যে আমি সব ভুলে গিয়েছিলাম। মনে হতেই আপনাকে কল দিয়েছি। একটুও দেরি করিনি সত্যি। এখন মনে পড়ে আর কি হবে। মামি, আমি এখানে কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে চলে যেতে বলল, সন্ধ্যায় শাশুড়ি কল দিয়ে ডিভোর্সের কথা বলল। এখন আবার আমাকে নতুন বউ সাজানো হয়েছে।
আবিরকে এখনো দেখিনি, বাড়িতে বোধহয় নেই। চিন্তা করতে হবে না কিছু নিয়ে। তোর চিন্তার দিন শেষ? মানে চিন্তার দিন শেষ কেন? এখনই ইনশাআল্লাহ সবকিছু ভালোই হবে, জানি না কি হবে। ও মামা গিয়েছে? হ্যাঁ, তার থেকেই তো সব শুনলাম। তুই তো ভুলেই গেছিলি আমাকে। ভুলিনি মামি, খুব মনে রেখেছেন। আচ্ছা শুনো, এখন থাক মা, আমরা কাল সকালে চলে আসবো। আমার চিন্তা হচ্ছে মামি। চিন্তার কিছু নেই। আচ্ছা রাখলাম, ঠিক আছে। ফোন রাখার সাথে সাথে নিশিতা আর আম্মার রুমে প্রবেশ করলো। আম্মার মুখোমুখি হতেই আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম। শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। দেয়ালে পিঠ টেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা তুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বলে উঠলেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা কোনো কথা না। আম্মা তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ কেয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো। তোমাকে আজ নতুন বউ হিসেবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি, আমি নিজেই এসেছি। ওই একই তো হলো, তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, জন্যই তো এসেছো। এখন আর কোনো কথা না, যাও এখন সোজা ছাদে চলে যাবে। এখন ছাদে যেতে হবে? হ্যাঁ যেতে হবে, কিন্তু কেন? নিশিতা পাশে থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজেই এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজের রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে সিঁড়ির কাছে এসে বলল, যাও এবার একাই চলে যাও, ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দি বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাড়ির কুচিগুলো ধরে সামান্য পরিমাণে উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতেই বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। বেশ উঁচু লম্বা পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি রেলিংয়ে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ে শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। ছাদের এপাশটার অল্প আলোর বাতিতে লাগানো হয়েছে। আলো নিভছে আর জ্বলছে। এক পা দুপা এগোচ্ছে আর আমার হৃদয়স্পন্দন বাড়ছে। আমাকে এগোতে দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম। আমার চোখ টলটল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা সত্যি আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভাঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক জটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথাটাই পায় সে নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী মনে করিনি, আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, অনু নিচে যাবে না? মাথা না তুলেই নরম সুরে বললাম, আর একটু এভাবে তাকিয়ে। এই তোমার লজ্জা লাগছে না আজকেই যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে? আমার বর আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে আর সমস্যা কি? আপনার সমস্যা হলেও আমি সেটা দেখবো না। আচ্ছা তাই? জি। হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামাবাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো? আবির হাসতে হাসতে বলে ওঠে, সেটা জানার জন্য রুমে যেতে হবে। আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখার জন্য মনটা আনছন করছে। 2 বছর খুব কম সময় না। বিয়ে করে বউয়ের ঠানে এতদিন আসেননি। আমি এখন তাড়াতাড়ি রুমে যাব না। যাবে না? যাব না। সত্যি যাবে না? আপনাকে মিথ্যে বলতে যাব না। এতদিন এই আমার মায়ায় আসেননি, আজ ভালোবাসা উতলে পড়ছে। সারাদিন কান্না করিয়ে এখন এসেছে প্রেম কর দেখাতে। আমার অনুর কি রাগ গেল। বলেই
পাজা কুলে নিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো আবির। আমি ভয়ে শক্ত করে 2 হাত দিয়ে তাকে ধরে রইলাম। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে আমাদের বাসর ঘর হয়েছে, এবার চোখ বন্ধ করো। ঘর সাজানো হয়েছে, বন্ধ করবে তুমি? আচ্ছা করছি। আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবে, এর আগে চোখ খোলা যাবে না, ঠিক আছে? আচ্ছা। আমি চোখ বন্ধ করে নিলাম। আবির আমাকে খুলে নিয়েই এক হাত দিয়ে দরজাটা খুলল। দরজা বাম বাহু দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করলো সে। আমি যতটুকু বুঝলাম, দরজা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গন্ধ পাচ্ছিলাম। আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কান সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যে আবার বন্ধ করলো। তুমি কি আজীবনের জন্য আমার হবে? তুমি শুধু আমাকে একটু ভালোবাসো, আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার জীবনের সবটা জুড়ে থেকে যাও। তুমি আমার ব্যক্তিগত মানুষটার হয়ে যাও। আর অনুপস্থিতিতে সবকিছু শূন্য শূন্য লাগবে, যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে, যার মুখ আমার চোখ আর মন শীতল করবে, যার হাসি আমার হৃদয়কে বারবার প্রতিধ্বনি হবে, যাকে ছাড়া আমার সবকিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে। আমি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে। ভালোবাসি তোমাকে অনু। আমি একটু ভালোবাসি না। না, ভালোবাসো। অন্য কারো না হলেই হবে। মুচকি হেসে নিজের হাত তার দিকে এগিয়ে দিতেই রিংটা পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো, বাচ্চাদের মতো আবদারের সুরে বলল, আর একবার জড়িয়ে ধরি বউ। না, দূরে থাকুন, ওসব ভুলে যাও। বলেই হৃদয় স্পন্দনের গতি বাড়িয়ে আবারও একবার বুকে স্থান দিল সে। রাত 12টা, আবির দেশে আসার সময় আমার জন্য কি এনেছে এসব দেখাচ্ছিল। সমস্ত রুম ফুলের গন্ধে যেন ডুবে আছে। আমার জন্য আনা জিনিসপত্র দেখছিলাম, আর রুটিটা আবার এবার দিকে ওদিকে তাকিয়ে দেখছিলাম। সকালে যেন দেখছিলাম সেরকম কিছুই নেই। আবির বলে উঠল, পছন্দ হয়েছে এসব? মাসখানেক আগে থেকে একটু একটু করে কেনাকাটা করেছি আমি আমার বউয়ের জন্য। আমি সবগুলো জিনিসের উপর আর একবার চোখ বুলিয়ে দেখলাম। আপনার পছন্দকে অপছন্দ করার কোনো সাহস আমার নেই। এখানকার সবকিছু সুন্দর। হঠাৎ আমার সন্ধ্যার সেই পার্সেলের কথা মনে পড়ল। আবিরকে জানানো উচিত বলে মনে হলো। বলে উঠলাম, আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসেছিল। ইয়া বড় একটা লেগেজ ব্যাগ, যা যা সেখানে আছে সবগুলো দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছুতেই জানতে পারিনি আমি। প্রথমে মনে হচ্ছিল এখান থেকে পাঠানো হয়েছে। আবির হু হু করে হেসে উঠল। সে বলল, এতক্ষণেও বুঝতে পারোনি কে পাঠিয়েছে? আবিরের হাসিতে কেমন যেন একটা সন্দেহ হলো। তাকে জিজ্ঞেস করলাম, আপনি পাঠিয়েছেন? কিভাবে পাঠালেন? আমি এগুলো পাঠাইনি। তবে আম্মা আর নিশু পাঠিয়েছে। মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে। তার জন্য প্রায় অনেক দিনই সময় লাগতো, তাই আম্মাকে নিষেধ করেছি। কিন্তু আম্মা এগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আমার কেমন বিশ্বাস হচ্ছে না এসব। এত কিছু আমার জন্য কেন? কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো ভয় পাইয়ে দেয়নি। কিন্তু আম্মা তো আমাকে অপছন্দ করে। আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছেন। কিভাবে বুঝলে? সকালে যখন আম্মার জন্য চা নিয়ে যাই তখন শুনেছিলাম আম্মা আর নিশিতা কথা বলছিল আমাকে নিয়ে। তোমাকে পছন্দ করে না এসব। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? এসব প্ল্যান করা ছিল। আবির মুচকি হেসে বলল, হ্যাঁ, সব প্ল্যান করা। তুমি আমাকে কতটুকু চাও? আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল। মানে? আম্মা আমাকে পছন্দ করে না, নিশিতাও না, কেউই তোমাকে পছন্দ করে না অনু। সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু সন্ধ্যায় ডিভোর্সের কথাটা, তুমি যেন আমাকে টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কি না সেটা দেখতে। জানো তো, একবার একজনের হারিয়ে যাওয়া, আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এবার আর তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করতে এত পরীক্ষা। আমি কি পাশ করেছি? তুমি আমার মন জিতে নিয়েছো। ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সবকিছুর বিনিময় হলেও আমাকে চাও কি না। আপনাকেই চাই। আমি একটা ঘর চাই, সংসার চাই, সবার সাথে একটু ভালো থাকতে চাই। এই ছেড়ে যাওয়ার সুযোগে আমি আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই। আবির, তোমার বাবা? আমার বাবা মা নেই। তুমি যেমন আমাকে চাও, সংসার চাও, তেমন আমার বাবাও তার মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে চায়। মানুষকে ক্ষমা করে নিতে হয় অনু। আর উনি তো তোমার বাবা। আগামীকাল বিকেলে আমরা তোমার বাবাকে দেখতে যাব। কিন্তু কোনো কিন্তু নয়।
আপনি জানলেন কিভাবে? সেটা তোমার জন্য জানতে হবে না। আগামীকাল আমরা ওখানে যাচ্ছি, এটাই ফাইনাল। আমি সবকিছু সাইডে ফেলে বললাম, আমার সংসারটা টিকলো তবে? সারাদিনে কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার বয়ে কত কান্না করেছি জানেন? এরকম আর কখনো করবেন না প্লিজ। আমি এসব আর সহ্য করতে পারবো না। মাকে হারানোর পর আমি আর ভালো কিছু পাইনি আবির। আমার সংসারটা আমার কাছ থেকে কখনো কেড়ে নিবেন না। আমি এখানেই আমার জনম কাটিয়ে দিতে চাই। ভালোবাসো আমাকে? আমাকে তোমার হৃদয়ে রাখবে আজীবন? আবিরের কথায় মুচকি হেসে গেয়ে উঠলাম। আমার ভেতরেও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আবির জানিয়ে দিল, আজ থেকে সে আমার। আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই। এই সংসার আমার, শুধুমাত্র আমার। সংসারের মানুষগুলোকে ভালোবাসা আর কর্তব্য ভালো রাখার দায়িত্বটাও আমার। এই সংসার আমার, সুখ আমার, শান্তি। এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার। আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনো আলাদা না হই। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠুক। এই মানুষটার দিক থেকে আমার আঁকি না ফিরুক। গল্পটা এখানেই শেষ করলাম।